নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ বিভিন্ন ভেন্যুতে জমে উঠেছে, যদিও ইডেনে প্রথম ম্যাচে তেমন লোক হয়নি। সোমবার 11টায় স্কটল্যান্ড ইতালি ম্যাচেও খুব যে লোক হবে এমন মনে করার কিছু কারণ নেই, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আবহে দামামা বেজে গেছে ইন্ডিয়ান সুপার লিগের। বহু প্রতীক্ষিত এই সুপার লিগের ফিক্সচার বেরিয়েছে শনিবার রাতে। এই ফিক্সচারে প্রথমেই বলে রাখা উচিত, ইস্ট বেঙ্গল ক্লিয়ার কাট অ্যাডভান্টেজ পাচ্ছে। কেন ইস্ট বেঙ্গল অ্যাডভান্টেজ পাচ্ছে? কারণ এবারের এই যে সংক্ষিপ্ততম আইএসএলে মেন চ্যালেঞ্জার মোহনবাগান এবং তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলবে এফসি গোয়া এবং অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড। বেঙ্গালুরু এফসিও কিছুটা সীমিত সামর্থ্যের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। বেঙ্গালুরু এফসির সবচেয়ে বড় কাঁটা হচ্ছে ওই সুনীল ছেত্রী, যাকে অন্তত 30-40 মিনিট মাঠে রাখতে বাধ্য হবে বেঙ্গালুরু এফসি, কারণ তার বেশ কিছু ঘনিষ্ঠ লোকজন এজেন্টের কাজ করে, তাদের প্রভাব যেন বজায় থাকে, সেই জন্যই সুনীল ছেত্রী খেলে চলেছেন। 41 পেরিয়ে 42 বছরে তিনি পড়বেন আগস্টের গোড়ায়। যাই হোক, ইস্ট বেঙ্গল কিন্তু এফসি গোয়ার সাথে, নর্থ ইস্টের সাথে কলকাতায় খেলবে। মোহনবাগানকে গোয়ায় গিয়ে খেলতে হবে, নর্থ ইস্টের সাথে খেলতে হবে, বেঙ্গালুরু এফসিও বেঙ্গালুরু খেলতে হবে, আর বেঙ্গালুরু এফসি ইস্ট বেঙ্গল কলকাতায় খেলা হবে। এটা গেল একটা পার্ট, কেন ক্লিয়ার কাট অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল পেয়েছে। এটাই হচ্ছে এর কারণ। নেপথ্য কারণটা আপনারা মনে রাখবেন, ক্লাব জোটে ইস্টবেঙ্গল সঙ্গী হয়নি, প্রথম দিকে তো ছিলই না। ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তার চাপে ইমামি ক্লাব জোট থেকে সরে এসেছিল। পরবর্তীকালে সেই ক্লাব জোটকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি ইস্টবেঙ্গলের সেই শীর্ষকর্তা। তারা জোটের বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে একই সঙ্গে চিঠি দিয়েছিল, তার একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। মনে রাখবেন, ক্লাব জোটের সাঁড়াশি আক্রমণে কল্যাণ চৌবে যখন দিশাহারা, তিনি একদিন গিয়েছিলেন ইস্টবেঙ্গল মাঠে, সেখানে কিন্তু সলা পরামর্শ হয়েছিল। আইএফেরও এক কর্মকর্তা ছিলেন। মানুষের স্মৃতি খুব দুর্বল, আমি কিন্তু সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি। এর জন্যই ক্লিয়ার কাট অ্যাডভান্টেজ পেয়েছে ক্রীড়াসূচিতে। কোনো দিন তারা সুপার সিক্সে যেতে পারেনি। ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিম, যদিও সল্ট রেসকো টানা 5টা ম্যাচ খেলতে পারবেন না, চোট আঘাত অত্যন্ত প্রিয়। 38 বছর বয়স রশিদের, প্যালেস্টাইনের রশিদ। এই 38 ডিগ্রি টেম্পারেচার যখন হবে আর 98% আর্দ্রতা যখন হবে, তখন দাঁড়িয়ে যাবেন। ইস্টবেঙ্গলের সেই মোবিলিটি দেখা যাবে না। ইস্টবেঙ্গলকে অনেকটাই নির্ভর করতে হবে মিগুয়েলের একক নৈপুণ্যের ওপর। পরবর্তীকালে ওই সল্ট ক্রেসপো যখন চোট পাবে সৌভিক চক্রবর্তীর ওপর। যদিও উইং প্লেটা ইস্টবেঙ্গলের ভালো আছে, কিন্তু সন্তোষপুর স্টেডিয়াম একটু ছোট, 5-7 গজ ছোট আছে যুব ভারতীর থেকে, বলে লাভ নেই। এই যে কাঙ্ক্ষিত যে উইং প্লে, যেটা যুব ভারতীতে খেললে ইস্টবেঙ্গল পেত, সেটা কিন্তু সন্তোষপুর স্টেডিয়ামে পাবে না। এই কারণে একটু ছোট আছে মাঠটা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, কোনো অসুবিধা নেই। নাম্বার 2 হচ্ছে একটা চাপান উত্তর চলছে। ইস্টবেঙ্গল ক্লাব চেষ্টা করছে, সাবেক কর্মকর্তারা চেষ্টা করছেন যুব ভারতীর ভাড়া কমানো, যাতে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের ম্যাচ শিফট হয়ে যেতে পারে। দেবব্রত সরকার এদিনও কিছু কথাবার্তা বলেছেন বড় সন্তোষপুর স্টেডিয়ামে খেলা নিয়ে। এটা ইস্টবেঙ্গলের ক্লাবের মেনে নেওয়া মুশকিল। মোহনবাগান অল বাকেট চেয়ার যেখানে আছে সেই যুব ভারতীতে খেলবে, আর ইস্টবেঙ্গলকে খেলতে হবে 17-18 হাজার স্টেডিয়ামে, যেখানে আবার বাকেট চেয়ারের সংখ্যা খুব কম। গ্যালারি, সিমেন্টের গ্যালারিতে বসে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের খেলা দেখতে হবে, কতটা অপমানকর। এই ইস্যুতে দেবব্রত সরকার যা করছেন পূর্ণ সমর্থন আছে। ইস্টবেঙ্গলের যুব ভারতীতেই খেলা উচিত এবং খেলা উচিত। ইস্টবেঙ্গলের যে সাপোর্ট বেস আছে, ইস্টবেঙ্গলের যা টিম আছে, ইস্টবেঙ্গলের সমর্থকরা যেভাবে স্বপ্ন দেখছেন এবছর যুব ভারতীতে তাদের খেলা উচিত। যদিও হতে পারে ইমামি হয়তো ভাবছে যুব ভারতীতে খেলে তো আমি কিছু পাইনি, বেটার লাক চেঞ্জ হয়ে যাবে। যেরকম গঙ্গার ওপারে চলে গিয়েছিলেন
মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তাকে কেউ ছুতে পারছে না। রাইটার্স থেকে তিনি যখন নবান্ন যান, বলাই হয়েছিল গঙ্গার পশ্চিম পারে যদি জ্যোতিষী তাকে বলেছিল যে বসবেন, আপনার ধরাছোঁয়ার বাইরে, আগামী নির্বাচনেও আপনি ধরাছোঁয়ার বাইরেই থাকবেন, সেরকম কিছু হলে হতে পারে। কিন্তু ক্রিয়াসূচি ডাইরেক্ট অ্যাডভান্টেজ পেয়েছে। এর পাশাপাশি মোহনবাগান অনলাইনে টিকিট বিক্রি শুরু করে দিল রবি রাত থেকেই। বুক মাই শোতে গিয়ে টিকিট কাটতে পারবেন। আগামীকাল সোমবার মোহনবাগান যুব ভারতীতে তাদের অফিসের উদ্বোধন হচ্ছে। সেখানে জগন্নাথ দেব এবং মা কালী পাশাপাশি বিরাজ করেন তাদের অফিসে। ছোট্ট একটা পুজো অর্চনা, নারকোল ফাটিয়ে সেই অফিসের শুভ সূচনা হচ্ছে। গতবারের মতোই ইস্ট বেঙ্গল যুব ভারতীতে না খেললে তাদের অফিস কিশোর ভারতীতে হবে। এটাই ছিল এই দুই প্রধানের আপডেট। এবং টিকিট বিক্রি যেরকম শুরু করছে, তেমনি ইস্ট বেঙ্গল ক্রিয়াসূচির অ্যাডভান্টেজ পেয়েছে। অনেকেই জিজ্ঞেস করেছেন আজকে সিএবিতে যে মোহনবাগান সুপার জায়ান্ট কি টিকিট দেবে। অ্যাফিলিয়েটেড ক্লাবগুলিকে যে 10টা ম্যাচের গুরুত্ব অনুযায়ী 10টা, কখনো 30টা, কখনো 50টা পর্যন্ত টিকিট দিয়েছিল, সম্ভবত দেবে। আগামীকাল সিওর সাথে, নতুন সিও দীনেশ মণ্ডলের সঙ্গে মোহনবাগানের আধিকারিকদের মিটিং আছে। তারা যে রেওয়াজটা চালু করেছিল সেই রেওয়াজটা থাকবে, কিন্তু কত টিকিট, 10টা, 15টা, 20টা, সেটা এখনও ঠিক হয়নি। খুব স্বল্প সময়ের মধ্যে প্রথম ম্যাচটা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনবাগানকে আয়োজন করতে হবে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচের আগে একটা কাঙ্ক্ষিত সময় পাচ্ছে। মোহনবাগানের কাছে কিন্তু কাজটা করা খুব চ্যালেঞ্জিং। টিকিট বিক্রিটা শুরু হয়েছে, অনেক কাজ বাকি। মোহনবাগান কিন্তু এরকম একটা গোছানো টিম, তাদের একটা টিম আছে, তারাও খুব অর্গানাইজড ম্যাচ সংগঠনের ব্যাপারে। দেখা যাক এই প্রতিকূল পরিবেশ তারা কিভাবে সামলে নেয়, আমাদের দৃষ্টি সেদিকে থাকবে। ফ্যান ক্লাব কি টিকিট পাবে সেটা আমি একটা আলাদা এপিসোড নিয়ে আসছি আগামীকাল, খুব ইন্টারেস্টিং এপিসোড, সেদিকেও আপনারা থাকবেন। বিকেলের দিকে আসবে সেই এপিসোডটা, ফ্যান ক্লাবের কি হচ্ছে, ভাগ্যে কি আছে এবার।